আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সন্ধ্যা সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুসানা এবং আমি ফাহমিদা সালাম। গুমখুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর কেআইবি মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় যে কোনো মূল্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি। দলের নেতাকর্মীরা সহযোগিতা না করলে সরকার সফল হতে পারবে না বলেও মন্তব্য করেন সরকার প্রধান। রুদ্র রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর প্রথমবারের মতো দলের তৃণমূল পর্যায়ের দায়িত্বশীল নেতাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে যোগ দেন দলটির অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা। যে আমরা একটি দেশ তৈরি করতে চাই। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, নির্বাচনের আগে জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এখন সরকারের অন্যতম চ্যালেঞ্জ। আমরা মানুষকে যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমাদের উপরে যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, যেরকম গুম খুনের শিকার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা, আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা ডিবেট করব, কথা বলবো, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না। এরকম অনেকগুলো আমরা কথা বলেছিলাম। যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। সরকারের সফলতা দলীয় নেতাকর্মীদের উপর নির্ভর করছে জানিয়ে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতা চান তিনি। বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না, এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। মতবিনিময় সভায় বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, স্থায়ী কমিটির সদস্য সহ দলের সিনিয়র নেতারা অংশ নেন। আমরা সরকারকে রুদ্র রফিক, RTV, ঢাকা। শিক্ষার মান উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার, এমনটি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর নম এহসানুল হক মিলন। সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চীনা দূতাবাস ও চায়না বাংলাদেশ এডুকেশন অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন আয়োজিত চায়না বাংলাদেশ এডুকেশন কোঅপারেশন ফোরাম 2026 শীর্ষক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, শিক্ষার মান বাড়াতে হলে শিক্ষকদের মান বাড়াতে হবে। এজন্য চীনের সঙ্গে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। সংখ্যায় কিন্তু আমরা কম নই, কিন্তু আমরা কোয়ালিটি এডুকেশন দিতে ব্যর্থ হচ্ছি। আমরা চায়নার সাথে টেকনিক্যাল এবং জেনারেল এডুকেশনে আমরা টিচার্স ট্রেনিং প্রোগ্রামও হাতে নিচ্ছি। আমরা যেহেতু নির্দেশনা পেয়েছি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে, অতএব তোমাদের জন্য আমরা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার জন্য ইতিমধ্যে কারিকুলাম চেঞ্জ করার ব্যবস্থা আমরা করছি, সিলেবাস পরিবর্তন করার ব্যবস্থা করছি এবং একাডেমিক ইয়ার ক্যালেন্ডারও আমরা তৈরি করার চেষ্টা করছি। কোনো ধর্ম, বর্ণ বা গোত্রকে টার্গেট করে কারো কোনো ক্ষতি সাধন না করা হয় সে বিষয়ে ভারত সরকারকে আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে জাপান সফর শেষে বিমানবন্দরে তিনি কথা বলেন। জাপান সফর শেষে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তিনি। 8 দিনের সফরে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশে দূতাবাস স্থাপনের পর থেকেই জাপান বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে দুই দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও আশ্বাস দিয়েছে বলেও জানান জামাত আমির। বিদেশের মাটিতে যেতে হবে, আর যাদের বিদেশে যাওয়ার সামর্থ্য নাই তারা দুঃখে দুঃখে মৃত্যুর দিকেই ঢলে পড়ে। আমরা এই ক্ষেত্রে তাদেরকে অনুরোধ করেছি যে ফিজিবিলিটি স্টাডি করে, তারা ইনভেস্টমেন্ট বেসিসেও হতে পারে, আবার ফিলান্থ্রপিকও হতে পারে, যেভাবেই হোক তারা যেন আমাদের দেশে মানসম্মত বড় মাপের একটা ক্যান্সার ইনস্টিটিউট এবং হাসপাতাল গড়ে তোলে। কোনো সংকটকে ক্ষমতায় যাওয়ার ইস্যু হিসেবে ব্যবহার করতে চায় না জামাত, এমন মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে ঠাকুরগাঁও মানব কল্যাণ পরিষদে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি মন্তব্য করেন। এর আগে সৈয়দপুর বিমানবন্দরে তিনি বলেন, সরকার জুলাই সনদ আর গণভোটকে আলাদা করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। যদি গণভোট না মানা হয় তাহলে আবারও 11 দলীয় জোট রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দেন গোলাম পরোয়ার।
আপনাদের নোট অফ ডিসেন্ট কেতাবে আছে, কিন্তু গণভোট ওটা খারিজ হয়ে গেছে। এই জন্য শুভঙ্করের ফাঁকি দিয়ে বলেন আমরা জুলাই সনদ মানবো, কিন্তু একবারও বলেন না যে গণভোটের রায় মানবো, তা বলে না। জুলাই সনদ আর গণভোটকে ওনারা ডিফারেন্স করে জনগণের মধ্যে একটা প্রতারণা তৈরি করছেন। জুলাই সনদ সংস্কার ও অধ্যাদেশ নিয়ে সরকার এখনও বলেনি তারা বাস্তবায়ন করবেন না, তবে ছলচাতুরি করছে এমন তারা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দুপুরে গুলশানে রাজধানীর একটি হোটেলে সংস্কারে অচলাবস্থার সমাধানে করণীয় কী শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের আচরণের উপর নির্ভর করবে আন্দোলন কতটা জোরালো হবে, এর দায়ভারও নিতে হবে সরকারকে। রাজপথে কর্মসূচিগুলো দিচ্ছি, কিন্তু যদি সরকার যদি কোনো ধরনের স্পেস না রাখে এই আলোচনাগুলোর, সরকার খুবই এখনো ক্লিয়ার পজিশন নেয় নাই, একটা ছলচাতুরি তারা করছে। তারা বলতেছে জুলাই সনদ করবে বা সংস্কার করবে বা অধ্যাদেশ যেগুলো ল্যাপস হয়েছে সেগুলো তারা নিয়ে আসবে, কিন্তু কবে নিয়ে আসবে, কিভাবে আনবে, কতদিনে হবে, এটা আমরা ক্লিয়ার না। ফলে এখানে একটা অচল অবস্থা আসলে তৈরি হয়েছে। এই অচল অবস্থা থেকে আমরা বের হতে চাই, এটার দায়িত্ব সরকারকে নিতে হবে। জুলাই আন্দোলন নিয়ে দেশে বিভিন্ন থানায় যত মামলা দায়ের করা সব মামলার তদন্ত করবে ট্রাইব্যুনাল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। সকালে উত্তরায় শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে গণশুনানি ও মামলার তদন্ত অগ্রগতি পর্যালোচনা শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি আন্দোলনের সময় সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত ভিকটিমদের পরিবারের জন্য বিশেষ নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন তিনি। করে বিচারের দাবি জানান তারা। আমাদের শহীদ পরিবারের যেসব সদস্যরা রয়েছে তারা নিরাপত্তাহীনতার কথা বলেছে। আমি ওসি সাহেবকে আমি বলে যাব যে আমাদের প্রত্যেকটা শহীদ পরিবারকে যেন তিনি নিরাপত্তার নিশ্চয়তা বিধান করেন। এটার অগ্রগতি সম্পর্কে আমি খোঁজখবর নিচ্ছি। আসছে বাজেটে কৃষিজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, আইসিটি, ফার্মাসিউটিক্যাল, প্লাস্টিক ও প্লাস্টিকজাত পণ্যের জন্য বিশেষ সহায়তার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও খাত সংশ্লিষ্টরা। অ্যাগ্রো প্রসেসিং সহ সম্ভাবনাময় খাতকে বিশেষ সহায়তার কথাও বলেন তারা। সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মামুন তিতুমির। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। দেশের মূল্যস্ফীতি এখনও 9 থেকে 10% ঘরে। মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে সৃষ্ট জ্বালানি সংকট সমস্যা আরও বাড়িয়েছে। এতে পুরো উৎপাদন খাত সংকটে। এর ফলে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষ, এমনকি মধ্যবিত্তরাও বিপাকে। সব মিলিয়ে গত বেশ কয়েক মাস রপ্তানির ধারাও নেতিবাচক। মধ্যপ্রাচ্য সমস্যা না কাটলে অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত রেমিটেন্স প্রবাহ বাধাগ্রস্ত হতে পারে। এত সব কঠিন বাস্তবতার সামনে কড়া নাড়ছে 2026-27 অর্থবছরের বাজেট। উদ্যোক্তারা বলছেন, টাকার অবমূল্যায়ন, জ্বালানি সংকট, যুক্তরাষ্ট্রের ট্যারিফ, সর্বোপরি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না হওয়ার কারণে সংকটে শিল্প খাত। ব্যবসা করাটা যেন অথবা শিল্প পরিচালনা করাটা যেন সহজ হয়, সেই সহজ করার ক্ষেত্রে আমরা কিছু নীতি সহায়তা চাব, অথবা যদি বলি যে আমলাতান্ত্রিক যে জটিলতা, এটা যেন সহজ করা হয়, ব্যবসা যেন সহজে করতে পারি। সম্ভাব্য খাতগুলোর জন্য নীতি সহায়তার পরামর্শ দিয়ে অর্থনীতিবিদরা খাতের পুরো সাপ্লাই চেইনের কথা মাথায় রেখে বাজেট সহায়তার পরামর্শ দেন। আমাদের প্রয়োজন হচ্ছে যে নেক্সট $1 বিলিয়ন পণ্য দিকগুলোর দিকে নজর দেওয়া। এর মধ্যে সবচেয়ে সম্ভাবনা, সবচেয়ে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা হলো অ্যাগ্রো প্রসেস ফুড প্রোডাক্টস। আইসিটি খাত রয়েছে, ফার্মাসিউটিক্যালস খাত রয়েছে, প্লাস্টিকজাত পণ্যও এখানে একটা সম্ভাবনাময় খাত হবার সুযোগ রয়েছে। তবে মূল চাহিদাটি থাকবে পুরো সাপ্লাই চেইনটিকে যাতে কনসিডার করেন, সময় যাতে নির্দিষ্ট করে দেন। বাজেটের রাজস্ব আহরণ বাড়িয়ে জনগণের সেবা বাড়ানোর কথা বলছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। যে বিনিয়োগ যদি বাড়ে, উৎপাদন বাড়বে, উৎপাদন বাড়লে আপনার কর্মসংস্থান বাড়বে, এবং কর্মসংস্থান বাড়লে কিন্তু করও বাড়বে। তার মানে সরকার বেশি করে স্বাস্থ্য, শিক্ষা অর্থাৎ গণদ্রব্য বা পাবলিক গুডসে বেশি মাত্রায় বিনিয়োগ করতে পারবে। বিএনপির ইশতেহার বাস্তবায়ন হলে জনগণ স্বস্তিতে থাকবে বলেও জানান তিনি।
তৌহিদুর রহমান, RTV, ঢাকা। অর্থনীতিকে আরও প্রতিযোগিতামূলক করতে বন্দর ও লজিস্টিক্স খাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং দ্রুত বাস্তবায়নের উপর জোর দিয়েছেন উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা। ঢাকা চেম্বার অফ কমার্স আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা আন্তর্জাতিক বাণিজ্যে টিকে থাকতে আমদানি রপ্তানি কার্যক্রম আরও সহজ ও সাশ্রয়ী করার কথা বলেন। নানা কারণে দেশের প্রধান বন্দর প্রতিযোগিতায় পিছিয়ে রয়েছে বলেও মন্তব্য করেন বক্তারা। সিপোর্টের বাইরেও আরও কয়েকটা জায়গা আমরা যে ইন্টিগ্রেটেড বলছি, আমাদের রিজনাল ট্রেড এটা কিন্তু মূলত ল্যান্ড পোর্টের মাধ্যমেই আমাদের হবে মেজরিটি, এবং এখনও তাই হচ্ছে, কিন্তু সেই জায়গাটা খুবই অবহেলিত, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার। তবে এটার আগে সবচেয়ে জরুরি কাজ হচ্ছে করিডোর গভর্নেন্স এবং কোঅর্ডিনেশন মেকানিজমটাকে ইমপ্রুভ করা। দর্শক, এই মুহূর্তের রাজধানীর KIB মিলনায়তন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম আহমেদ। শামীম, প্রধানমন্ত্রীর নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং বৈঠকে আর কি বললেন, আমাদেরকে বিস্তারিত জানান। সুজানা, গত বছরের 25 ডিসেম্বর দেশে স্বদেশ প্রত্যাবর্তন, এরপরই দলীয় প্রধানের দায়িত্ব নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপরই কিন্তু 12 তারিখের নির্বাচন এবং নির্বাচনের পরে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তবে দেশে আসা, দলের দায়িত্ব গ্রহণ এবং এরপর প্রধানমন্ত্রী হওয়ার পর এটি হচ্ছে প্রথম এই দলীয় সভা যেখানে দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তিনি বসেছেন এবং সাংগঠনিকভাবে একটা সভা করছেন। এই সভা থেকে উঠে আসতে পারে আগামীতে দলীয় কর্মসূচি কী হতে পারে, কিভাবে দলকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে বিএনপি এবং কিভাবে সাংগঠনিক প্রক্রিয়া ভালোভাবে চলতে পারে, সেই বিষয়ে কিন্তু এখানে আলোচনা হতে পারে। আমরা দুপুরবেলাতেই কথা বলেছিলেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছিলেন যে বিএনপি এক দল, তার দল, এবং এই বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে, এই নেতাকর্মীরাই হচ্ছেন দলের প্রাণ, এবং তারা যদি বর্তমান সরকারকে সহযোগিতা না করেন তাহলে অনেক ক্ষেত্রে সরকার সফল হতে পারবেন। এবং তিনি আরও একটি কথা বলেছিলেন যে তিনি দেশে আসার পর একটা যুদ্ধ ছিল, যেটা নির্বাচনের যুদ্ধ বলা চলে, সেই যুদ্ধে কিন্তু বিপুল সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বিএনপি জয়লাভ করেছে, এরপরে সরকার গঠন করছে। কিন্তু পরবর্তীতে সে যে যুদ্ধের কথা তিনি বলেছেন সেটি হচ্ছে নির্বাচনে যে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের যুদ্ধ, যে ইশতেহার তিনি দিয়েছেন নির্বাচনে সেই ইশতেহার বাস্তবায়নের যুদ্ধ। এবং এই যুদ্ধে সরকারের পাশে থেকে বিএনপি নেতৃবৃন্দরা বিএনপিকে এই বর্তমান সরকারকে সহযোগিতা করবেন এবং বর্তমান সরকারের কাজকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সচেষ্ট থাকবেন। এই বিষয়েই কিন্তু বিএনপি প্রধান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তার নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেছেন। এখানে আমরা বেশ কয়েকজন বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলেছেন তারা তাদের দলীয় প্রধানের সঙ্গে কথা বলতে পেরে অনেক খুশি হয়েছেন, কারণ দীর্ঘদিন পর দলীয় প্রধান হিসেবে তাদের সঙ্গে কথা বলেছেন এবং একটা সাংগঠনিক সভা করেছেন, যে সভার মাধ্যমে দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যাবে এবং সরকারকে সহযোগিতা করা যাবে যাতে সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেন এবং নির্বাচনী ইশতেহারগুলো বাস্তবায়ন করতে পারেন। সভা এখনও চলছে। সভা শেষে হয়তোবা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের কাছে সভার বিস্তারিত তথ্য তুলে ধরবে। তো সুজানা, এই ছিল KIB থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে হালনাগাদ তথ্য এখান থেকে আপনাকে জানানোর চেষ্টা করব। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাম ও হামের উপসর্গে গত 24 ঘন্টায় দেশে আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 3 শিশু হাম এবং উপসর্গে মারা যায় 6 শিশু। এ পর্যন্ত মোট 352 জন শিশুর মৃত্যু হলো। এ সময়ে সারা দেশে আরও 946 শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে আরও 1435 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের 15 মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে 47,656 শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 33,631 শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছে 29,746 শিশু। দীর্ঘদিনের তৃণমূলের শাসনের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করল বিজেপি।
রবীন্দ্র জয়ন্তীতে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। শপথ নিয়েছেন নতুন সরকারের মন্ত্রীরাও। বিধানসভা নির্বাচনে মমতাকে হারিয়ে 207 আসনে জয়লাভের পর রাজ্যটিতে আজ আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় এলো বিজেপি। বিস্তারিত জানাচ্ছেন বেনিয়ামিন। আমি শুভেন্দু অধিকারী। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শনিবার স্থানীয় সময় বেলা 11টায় শুরু হয় বিজেপি সরকারের শপথ অনুষ্ঠান। রাজ্যপাল RN রবির উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। এরপর শুভেন্দুকে পিঠ চাপড়ে অভিবাদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেন্দুর পর শপথ নেন নবগঠিত মন্ত্রিসভার 5 মন্ত্রী। তারা হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। সামানি আর জুমিত রুখিয়ে দহকাতি। অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে প্যারেড গ্রাউন্ডে হাজির হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাদ খোলা গাড়িতে মোদীর পাশেই ছিলেন শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আগেই অনুষ্ঠানস্থলে হাজির হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। তাদের সঙ্গে শপথ মঞ্চে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং ও জেপি নাড্ডা সহ বিজেপির অনেক কেন্দ্রীয় নেতা। শ্রী শুভেন্দু অধিকারী জি কো पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। এর আগে শুক্রবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বসানোর ঘোষণা দেন অমিত শাহ। এরপর সন্ধ্যায় শীর্ষ নেতাদের সঙ্গে রাজভবনে গিয়ে রাজ্যপাল RN রবির সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু। উড়িষ্যা সিএম আমাদের মোহন মাঝিজি সংবর্ধনা করলেন। বিজেপির সরকার গঠনের মধ্য দিয়ে দীর্ঘ 1.5 দশকের তৃণমূল শাসনের অবসান হলো পশ্চিমবঙ্গে। মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হলেন তারই এক সময়ের ঘনিষ্ঠ মিত্র ও বর্তমান রাজ্য বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। বিনিয়ামিন, RTV। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় এক মোড় ভারতের বিধানসভা নির্বাচনে বিজেপির ভূমিধস বিজয়। আর এর প্রভাব শুধু ভারতের ভেতরেই সীমাবদ্ধ নয়, এর ঢেউ এসে লাগতে পারে প্রতিবেশী বাংলাদেশেও। এখন প্রশ্ন, নেতৃত্ব বদলে গোটা ভারতে বিজেপির শাসনে ঢাকার কূটনীতি, অর্থনীতি ও নিরাপত্তার বিষয়গুলো কোন দিকে মোড় নেবে? কোন দিকে গড়াতে যাচ্ছে তিস্তার পানি বন্টন চুক্তির ভবিষ্যৎ? শাকিলা করিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আগে থেকেই শঙ্কা ছিল বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্য অংশীদার ভারতের বিধানসভা নির্বাচনের ফলাফলের পর অনেক কিছুরই গতিপথ বদলে যেতে পারে। তবে 15 বছরের ক্ষমতার পালাবদলে বিজেপি সরকারের হাতে ভারতের ক্ষমতা থাকায় গতি বাড়তে পারে আঞ্চলিক কানেক্টিভিটি প্রকল্পে। অমীমাংসিত ইস্যুগুলোর মধ্যে অন্যতম তিস্তা নদীর পানি বন্টন। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই চুক্তি পশ্চিমবঙ্গ সরকারের সামনে আলোর মুখ দেখবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। পররাষ্ট্রনীতি কিন্তু দিল্লি ফ্রেম করবে, কলকাতা কিন্তু ফ্রেম করবে না। তারা বলতো যে রাজ্য সরকারের আপত্তির কারণে তারা দিতে পারছে না। এখন যেহেতু কেন্দ্রেও একই সরকার আছে, রাজ্য সরকারও এক, সো সেখানে আমার মনে হয় এখন দেখার ব্যাপার যে তারা কি ধরনের নীতি নিচ্ছে। নির্বাচনের পর সীমান্তে উত্তেজনা বাড়বে নাকি সহযোগিতা জোরদার হবে সেটিও নির্ভর করছে দিল্লির রাজনৈতিক সিদ্ধান্তের উপর। বাংলাদেশের কিন্তু একটা স্ট্যান্ডিং পজিশন আছে যে যদি প্রমাণিত হতে পারে যে এরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ তাদেরকে নিয়ে নেবে। এটা বিগত সরকারগুলোতেও ছিল যে আমাদের নাগরিক হলে আমরা নিয়ে নেব, তো সেটা তো কখনো তারা প্রমাণ করতে পারেনি। এখন যদি তারা এটাকে পুশব্যাক করার চেষ্টা করে, সেটা তো একটা আমাদের সম্পর্কের উপরে প্রভাব ফেলবে ভীষণভাবে। কারণ ওরা যদি আমাদের এখানে পুশিং করার চেষ্টা করে, আমরাও এখান থেকে, বাংলাদেশ তো আর ওদেরকে এমনি নিয়ে নেবে না। যা অলরেডি বোধহয় বলা হয়েছে যে আমাদের বিজেপিকে একটা সতর্ক অবস্থানে থাকার জন্য। বিশ্লেষকরা বলছেন সরকার পরিবর্তন হলেও দুই দেশের পারস্পরিক স্বার্থের জায়গাগুলোই শেষ পর্যন্ত কূটনৈতিক সম্পর্কের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে। আপনি যদি পররাষ্ট্রনীতির কথা বলেন, সেটা তো ধরেন ঢাকার দিল্লির সাথে সম্পর্ক, এবং দিল্লিতে যেহেতু বিজেপি আছে এবং আমরা ধরে নিচ্ছি পশ্চিমবঙ্গেও তো বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে, সো সেখানে যে খুব একটা বড় ধরনের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আসবে সেটা আমি মনে করি না। শাকিলা করিম, RTV, ঢাকা।
ফলো আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল 7:45 রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট BG201 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ইউসুফ SY রামাদান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিমানবন্দরে তাকে বিদায় জানান। রাষ্ট্রপতির পরিবারের সদস্য, রাষ্ট্রপতির চিকিৎসক, স্টাফ নার্স ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা এ সফরে রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন। গাজীপুরের কাপাসিয়াতে স্ত্রী সন্তান সহ 5 জনকে ঘরের ভেতরে জবাই করে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামী ফোরকানের বিরুদ্ধে। পারিবারিক কলহের জেরে স্থানীয় রাউতকোনা গ্রামে শুক্রবার দিবাগত রাতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে পুলিশ হেফাজতে রেখেছেন। গাজীপুর প্রতিনিধি আজহারুল হকের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজির মাহমুদ। শুক্রবার দিবাগত রাত পারিবারিক কলহের জেরে নিজের 3 কন্যা সহ স্ত্রী এবং শ্যালককে হত্যা করে পালিয়ে যান স্বামী ফোরকান মিয়া। ভোরে মোবাইল ফোনে নিহতদের স্বজনদেরকে খুনের ঘটনা জানিয়েছেন নিজেই, এমনটাই জানাচ্ছেন স্বজনেরা। তবে লুট হয়েছে ঘরে থাকা স্বর্ণালংকার ও টাকা পয়সাও। কিভাবে করছে এটা জানি না, আমার মামারে বাসা থেকে ফোন দিয়ে নিয়ে আসা হয়েছে। ফোন দিয়ে 3-4 দিন যাবত চাকরি দেওয়ার ইসে ফোন দিয়ে নিয়ে আসা হয়েছে, তো আজকে আসার পরে এই ঘটনা হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনায় সকাল থেকে ভিড় জমে বাড়ির সামনে। গভীর রাতে এই হত্যাকাণ্ড যারাই ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে শাস্তি দাবি জানান প্রত্যক্ষদর্শীরা। আমরা সকালে আসছি, আইসা দেখছি যে ঝুলন্ত অবস্থায়। এর আগে কিন্তু আমরা এলাকাবাসী কেউ জানি না। পারিবারিক কলহের জেরে ফোরকান মিয়া এ ঘটনা ঘটিয়েছে, তবে তদন্ত চলছে। প্রকৃতপক্ষে কারা জড়িত রয়েছে তা শনাক্তে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী, জানান গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার। প্রত্যেকটা লাশের পাশে একটি করে টাইপকৃত কাগজ রয়েছে। কাগজের মধ্যে যেটা লেখা আছে যে এই নিহত যে মহিলা পলাতক ফোরকানের কাছ থেকে 10 লক্ষ টাকা বিভিন্ন সময় হাতিয়ে নিয়েছে এবং এই টাকা ফেরত পাওয়ার জন্য এই ফোরকান বিভিন্ন সময় দিন দরবার করেছে বিভিন্ন জায়গায়, কিন্তু সে টাকাটা ফেরত পায়নি। একই সাথে ফোরকানের অভিযোগ রয়েছে যে তার নিহত স্ত্রী তিনি পরকীয়ায় আসক্ত, এরকম কিছু কথা লেখা রয়েছে। এই সমস্ত ক্ষোভের কারণে হতে পারে। তদন্ত কার্যক্রম চলছে। আমি গিয়েছিলাম ভিতরে, দেখলাম বাচ্চাগুলোকে দেখে খুবই কষ্ট লেগেছে। এটা মানে এরকম হৃদয় বিদারক ঘটনা আমি কখনো দেখি নাই, এটাই আমার প্রথম দেখা। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেলে পাঠানো হয়েছে। লামিয়া তানজির মাহমুদ, RTV। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির দাফন সম্পন্ন হয়েছে মাদারীপুরে বাদ আসর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরদেহ পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। এর আগে সকাল 8:40 বৃষ্টির মরদেহকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট। তোর বাস কাটার কথা না, আমরা তুই বাস কাটবি তুই। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী BSF-এর ছড়রা বন্দুকের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশ BGB জানিয়েছে তারা চোরা কারবারির সাথে জড়িত। সীমান্ত অতিক্রম করে ভারতের ধ্বজনগর পাথারিয়াদ্বার এলাকায় যাচ্ছিলেন। পরে ভারত থেকে চোরাই মালামাল নিয়ে ফেরার সময় BSF সদস্যরা তাদের লক্ষ্য করে 2 রাউন্ড গুলি ছোড়ে। BGB জানিয়েছে পতাকা বৈঠকের মাধ্যমে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ছেলেটা খুবই ভালো, ওর কার চক্রান্ত বর্ডারে গেছে এটা তো সঠিক, এটা তথ্য আমরা পাইছি না। সঠিক তদন্ত করে সঠিকটাকে বের করে ছেলেটার লাশ আনার ব্যবস্থা করে দেন এবং যারা এর সাথে মূল গডফাদার আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন। কার চক্রান্ত গেছে, কোন কার কাছে লোকের সাথে গেছে, ওদের বিচারও আমি চাই। দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানোর উপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর।
বিকেলে চট্টগ্রাম নগরীর বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার পরিদর্শন শেষে তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, বৈদেশিক শ্রম বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ার ফলে এখন আর অদক্ষ কর্মী পাঠিয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। এজন্য সরকার দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ ব্যবস্থাকে অগ্রাধিকার দিচ্ছে। একই সঙ্গে প্রবাসী কর্মীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতেও সরকার কাজ করছে বলে জানান তিনি। আমরা দক্ষ স্কিল ম্যান পাওয়ার পাঠানোর উপরে জোর দিচ্ছি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে যে বিএমইটি, যাদের অধীনে এই টিটিসিগুলো পরিচালিত হয়, এই দুটো প্রতিষ্ঠান যদি জয়েন্টলি কাজ করে তাহলে সরকারের যে অগ্রাধিকার দক্ষ মানব সম্পদ তৈরি, সেটা দেশে এবং বিদেশে, সেক্ষেত্রে আমরা সফল হব। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুন্তি বনপুকুর এলাকায় সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য সহ 4 জন নিহত ও অন্তত 15 জন আহত হয়েছেন। দুপুরে উপজেলার 4 সিজন হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পটিয়া উপজেলার রেহেনা, ঝিনাইদহের জিহান এবং একই এলাকার নাইমুল এবং ভোলার মনির। প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি যাত্রীবাহী বাস ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও 3 জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঢাকার আশুলিয়া নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইলের 3 কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পলাশবাড়ি থেকে শ্রীপুর পর্যন্ত ধীর গতিতে চলছে যান চলাচল। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান থাকায় এই যানজট তৈরি হয়েছে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি পণ্যবাহী ট্রাক উল্টে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চট্টগ্রামমুখী লেনের বাউশিয়া পয়েন্ট থেকে মেঘনা সেতু এলাকা পর্যন্ত এ যানজট ছড়িয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। গত 6 দিন ধরে সুনামগঞ্জে রোদ থাকায় কৃষকেরা নিরাপদে ধান কাটা, মাড়াই ও শুকানোর চেষ্টা করেছেন। বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলের পানি না আসায় জেলার নদ নদী ও হাওরের পানি বৃদ্ধি পায়নি। তবে হাওরে এখনও শ্রমিক সংকট রয়েছে। এছাড়া টানা বৃষ্টি হওয়ায় স্তূপে থাকা ভেজা ধান নষ্ট হয়ে গেছে বলেও জানিয়েছেন কৃষকেরা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সুনামগঞ্জে আরও 2-1 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, হাওরে বৃষ্টি ও জলাবদ্ধতায় 20,000 হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। দায়িত্ববোধ থেকে ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট কমপ্লেক্সে আয়োজিত অতিরিক্ত জেলা ও দায়রা জজদের 20তম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। দুর্নীতির বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। সবাইকে আমি একটা জায়গায় অনুরোধ করব, আপনারা জনপ্রিয় সিদ্ধান্তের থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব। বোথ ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইন্টেলেকচুয়াল করাপশন উইল বি ডিউলি টেকেন কেয়ার অফ, এটা আমাদের অঙ্গীকার। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।